আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার নীল ঠিকানা গল্পের 30 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। কে তুই? পিয়ালির প্রশ্নে প্রিয়তা থতমত খেয়ে গেল। তৌসিফ স্ত্রীর ব্যবহারে বিরক্ত হয়, কপাল কুঁচকে বলল, পাগল হয়ে গেছো তুমি? ও কে মানে? আমাদের মেয়ে ও। পরাণকে তুমি চিনতে পারছো না? পিয়ালির চোখে জল, আঙ্গুল উঁচু করে প্রিয়তার দিকে ইশারা করে বলল, ও আমার পিহু নয়, প্রিয় রাব্বু। পিহু হলে এতক্ষণ আমাকে জড়িয়ে ধরে গালে চুমু খেত। আমার মেয়ের অভ্যাস আমি জানি, ওর স্পর্শ আমি চিনি। এ মেয়ে কে তুই বল? পিহু হওয়ার পর থেকে পিয়ালির পাগলামও বেড়েছে। ওর ধারণা ওর আরো একটা মেয়ে আছে যার নাম প্রিয়তা। সেই থেকে তৌসিফকে পিয়ালি প্রিয় রাব্বু বলে সম্বোধন করে। শুরুতে তৌসিফ রাগ করতো, বিরক্ত হতো, কিন্তু স্ত্রীর মুখের দিকে তাকিয়ে সবটা মেনে নিয়েছে। তাই বলে আজকের করা পাগলামি মানতে পারছে না ও। তৌসিফ বলল, সত্যি সত্যি তোমার মাথাটা গেছে? নিজের মেয়েকে চিনছো না তুমি? পিয়ালি এগিয়ে যাই, আস্তে করে প্রিয়তার গালে হাত রাখে। প্রিয়তা চোখ পিটপিট করে পিয়ালির মুখের দিকে তাকায়। পিয়ালির ঠোঁটের নিচে বাদামি রঙের তিল আছে, এমনকি একটি তিলও প্রিয়তার ঠোঁটের নিচেও আছে। কি আশ্চর্য মিল, তাই না? পিয়ালি বলল, নাম কি তোর? বাড়ি কোথায়? তোর মাকে? প্রিয়তা কি বলবে ভেবে পেল না। আয়াজের দিকে তাকাতেই আয়াজ ওর পরিস্থিতি বুঝলো। এই মুহূর্তে সবার সামনে সত্যিটা চলে আসলে আয়াজের পক্ষে সামলানো দায়ী হয়ে পড়বে। ও পরিস্থিতি স্বাভাবিক করতে প্রিয়তাকে সরিয়ে নিয়ে বলল, আপনি ভুল ভাবছেন আন্টি, ও পিহু। শর্ট টাইম মেমোরি লস হয়, আপনাদের চিনতে পারছে না। ডক্টর বলেছে পিহু জলদিই ঠিক হয়ে যাবে। আয়াজের কথায় পিয়ালির কিছু যায় আসলো না। ও প্রিয়তার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে, আদরে হাত বুলিয়ে দেয় প্রিয়তার পুরো মুখে। তারপর বলল, তুই আমার প্রিয় তাই না? এতদিন কোথায় ছিলি মা? জানিস তোকে আমি কত খুঁজেছি। মাকে কষ্ট দিতে বুঝি ভালো লাগে তোর? পিহু যে কোথায় চলে গেল, ওকে দেখলে অনেক খুশি হবে। প্রিয়তা ফেলফেল করে পিয়ালির দিকে তাকিয়ে আছে, যেন ঘুরের মধ্যে আছে। রাজিয়া ওর মা, অথচ পিয়ালিকে দেখে মনে হচ্ছে রাজিয়া অপেক্ষায় পিয়ালি বুঝি ওর সবচেয়ে বেশি আপন। পিয়ালির ছোঁয়ায় নিজেকে ছোট বাচ্চা মনে হচ্ছে প্রিয়তার। পিহু কতটা লাকি, এত সুন্দর একটা পরিবার পেয়েছে, মা পেয়েছে। সবচেয়ে বড় কথা হলো এত ভালো একজন জীবনসঙ্গী পেয়েছে। পিয়ালির ব্যবহারে এবার আয়াজেরও সন্দেহ হচ্ছে। ঠিকই তো, একরকমের দুটো মানুষ কোনো রক্তের সম্পর্ক ছাড়া কিভাবে এক হতে পারে? তাও দুজনের চেহারায় এত মিল। পিহুর হাতে পুরনো কিছু ফাইল পড়েছে, চান্দুলালের এখনো পর্যন্ত করা সকল কালো কারবারি আর মার্ডারের লিস্ট। এর মধ্যে একটা ফাইল খুলতেই ও চমকে গেছে। তখনই পেছন থেকে চান্দুলালের গম্ভীর গলার স্বর ভেসে আসে। তারপর বলল, সুন্দরী, এইখানে তোমার আসা ঠিক হয় নাই। সব রহস্য জানতে নাই, চান্দুর এই রহস্য যে জেনেছে তারা চান্দু বাঁচায় রাখেনি। পিহু একটুও ভয় পেল না, বরং কণ্ঠে তেজ ঢেলে ফাইল দেখিয়ে জিজ্ঞেস করলো, এসব কি? মায়নের বাবা মাকে তুই মেরেছিস কেন? চান্দু পিহুর হাত থেকে ফাইল ছো মেরে নিয়ে নেয়, অট্ট হাসি দিয়ে বলল, মায়নের বাপ পুলিশ অফিসার ছিল, শালার আমার কালো কারবারিতে শিকল পরাইবার চাইছিল, তাই গোষ্ঠী উদ্ধার করে ফালাইছি। শত্রুর পুলারে জিন্দা রাখছি কারণ ওর পুলারে দিয়ায় ওর ইমানদারি রাস্তা বেইমানি করতে। শালার বহুত গর্ব কইরা কইছিল সৎ পথে থাইকা এক চুলো নড়বো না, এখন ওর পুলাই শহরের 1 নাম্বার গুন্ডা। হা হা হা। পিহু দাঁতে দাঁত চেপে বলল, মায়ান জানলে তোকে আস্ত রাখবে না। চান্দুলাল বলল, কে জানাইবো তুমি? সেই সুযোগ আমি দিলে তো। বলতে বলতে নীলা এগিয়ে এসে পিহুর হাত বেঁধে ফেলে। পিহু ধারালো চোখে তাকালো ওর দিকে। নীলা কিছুটা ভয় পেয়ে বলল, আমি আগেই বলেছিলাম এই মেয়ে মায়ানের ভীতু বউ হতেই পারে না, তাই তো খবর লাগিয়ে খোঁজ নিয়েছি, এটা অন্য কেউ। চান্দুলাল আর নীলার মধ্যে যখন মারামারি চলছিল তখন পিহুর অবয়ব পানিতে পড়ে। নীলা সেটা খেয়াল করে চান্দুলালকে দেখায়, পরে বোঝায় যে এসব পিহু ইচ্ছে করেই করছে। নীলার শুরু থেকে পিহুর উপরে আক্রোশ থাকায় ওর উপরে নজর রাখতে লুক ঠিক করে। সেই সূত্রে জানতে পারে পিহু প্রিয়তা নয়, মায়ানের কথায় চান্দুলালকে ফাঁসাতে এসেছে ও। বেশ, পরিণামে পিহু চান্দুলালের হাতে বন্দী হয়ে গেছে। তারপর বলল, এবার আমিও দেখবো তোর তেজ কোথা থেকে আসে। নীলা পিহুকে একটা ঘরে ফেলে রেখে চলে আসে, বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। পিহু মাটিতে লেপটে বসে রয়, বড্ড বোকামি হয়ে গেল। হিডেন ক্যামেরাও সঙ্গে নিয়ে আসেনি, তাহলে মায়ানকে এত বড় সত্যিটা জানানো যেত। আর এদিকে মায়ান রাগে ফেটে পড়েছে, হাতের কাছে যা পাচ্ছে ভেঙে চুরমার করে ফেলছে। সোফায় লাথি মেরে দূরে সরিয়ে চিল্লিয়ে বলল, শালির ঘরের শালি, কতবার বলেছি যেখানে যাবি ক্যামেরার সঙ্গে নিয়ে যাবি। আল্লাহ মালুম এখন কোন বিপদে আছে, এতক্ষণ হয়ে গেল কোনো খোঁজ নেই। শালার আজকে বউ হলে মেরে পুঁতে ফেলতাম, অবাধ্য মেয়ে মানুষ কোথাকার। দ্রুত পকেট থেকে ফোন বের করে মফিজকে কল দেয়। তারপর বলল, এই মফিজ, আমার শালি কোথায়? ফোন বন্ধ দেখায় কেন? মফিজ একটু চিন্তিত হয়ে বলল, জানি না ভাই, আমিও ম্যাডামকে খুঁজতেছি, চান্দুলালের হাবভাবও ভালো ঠেকতেছে না, আমার এখন চিন্তা হইতেছে। মায়ান বলল, আমি আসছি, অনেক হয়েছে, এবার যা হবে সামনাসামনি। মফিজ বলল, তাইলে কি সত্যিটা এবার সামনে আইবো ভাই? মায়ান বলল, উপায় তো নেই। মফিজ দীর্ঘশ্বাস ফেললো, যা হবার সেটা হবেই, আর আটকানো বৃথার চেষ্টা করে লাভ হবে না। মফিজের সাথে কথা বলে মায়ান তৈরি হয়ে নিল, আজকে চান্দুলালের মুখোমুখি হবে ও। তার আগে কয়েকজনকে কল করে প্রস্তুত হতে বলল, কোনোভাবেই যেন চান্দুলাল বেঁচে ফিরতে না পারে তার সমস্ত ব্যবস্থা করে ফেললো মায়ান। নীলা একটু পরে গিয়ে পিহুর রুমে আসে, হাতে কেরোসিনের বড় বোতল। পিহুকে দেখে শয়তানি হেসে বলল,
বলল, তুই আমাকে পানিতে চুবিয়েছিলি, আমি না হয় তোকে আগুনে ঝলসে দিলাম। হ্যাপি জার্নি ডিয়ার। নীলা পিহুর চারিদিকে কেরোসিন দিয়ে গোলক তৈরি করলো, পাশে একটা জ্বলন্ত মোমবাতি রেখে উপহাস করে বলল, চল তোর ভাগ্য পরীক্ষা করা যাক, আমি তোকে পুড়িয়ে মারবো না, তোর ভাগ্য তোকে পুড়িয়ে মারবে। এই মোমবাতি যদি এখানে জ্বলে নিঃশেষ হয়ে যায় তাহলে তুই বেঁচে গেলি, আর যদি এটা পরে গিয়ে কেরোসিনের সংস্পর্শে আসে তাহলে তুই পুরো ছাই হয়ে যাবি। পিহু মুচকে হাসলো শুধু, তা দেখে নীলার পিত্তি জ্বলে উঠলো। পিহুকে মারতে তেরে আসলে পিহু পাল্টা আক্রমণ করে বসে, পায়ে লাথি মেরে ফেলে দিয়ে নীলার গায়ে আগুন লেগে যায়। পিহু তাচ্ছিল্য করে বলল, মরণ তো আমার আগে তোরও এলো রে পরাণের রমণী, আজ তো কাল নাগিনি, যা নিজেকে বাঁচা। নীলা আতঙ্কে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসেই দাপাদাপি শুরু হয়ে গেছে। পিহু ওর চিৎকার দেখে প্রাণখোলা হাসি দেয়। নীলার ধাক্কায় মোমবাতিটা পড়ে গেছে। এই মুহূর্তে পিহুর চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। পিহু আগুনের আঁচে হাতের বাঁধন খুলে ফেলে, কিন্তু পালানোর মতো পরিস্থিতি নেই এখন। পাশেই পিহুর ফোনটা অনাদরে পড়ে আছে। নীলার সঙ্গে ধস্তাধস্তি হওয়ার সময় পরে গিয়ে বন্ধ হয়ে গিয়েছিল। ও ফোনটা অন করে মায়নের অনেকগুলো মিস কল দেখে ও কল করে। পিহুর কল পেয়ে মায়ন অধৈর্য হয়ে কল রিসিভ করলো। ধমকে বলল, সমস্যা কি তোমার, ফোন বন্ধ কেন? পিহু বলল, শুনো, তুমি তো দেখছি শান্তিতে মরতেও দেবে না। মায়ন চমকে উঠে জিজ্ঞেস করলো, কোথায় আছো তুমি? পিহু বলল, আপাতত তোমার এক্স আমাকে আগুনের পোড়ানোর মতো সমস্ত ব্যবস্থা করে গেছে, আগুনে বারবিকিউ হচ্ছে আমি। শুনো, আগুনে পুরো আমার চামড়া ঝলসে যাবে, বিচ্ছিরি দেখাবে। মরার পরে যখন সাংবাদিক ছবি তুলতে আসবে ওদের বলে দেবে বিউটি ক্যামেরা নয়তো স্ন্যাপচ্যাট ব্যবহার করতে। যত যাই হোক, খবরের পাতায় ছবি খারাপ হওয়া যাবে না। মায়ান বিরক্ত হলো, শাসিয়ে বলল, ভালো হবে না তুমি এই পরিস্থিতিতে এইসব ভাবছো? পিহু বলল, মেয়ে হলে আমার অবস্থা বুঝতে। মায়ান বলল, আমি আসছি, ততক্ষণ পর্যন্ত নিজেকে বাঁচিয়ে রেখো। পিহু বলল, শোনো। মায়ান বলল, বলো। পিহু বলল, তোমার ফোনে কিছু ছবি পাঠিয়েছি, দেখে নিও, এখন রাখছি, যদি মরে যায় তার আগে কারোর সাথে পুরনো হিসেব মিটিয়ে নেই। মায়ান বলল, কার কথা বলছো? পিহু জবাব দিল না। কল কেটে আয়াজকে কল করে কয়েকবার রিং হলো, তারপর আয়াজ কল রিসিভ করে বলল, কে? পিহু বলল, পরাণের স্বামী, কেমন আছো? আমি নেই জন্য কি আমার কণ্ঠ ভুলে গেলে? আয়াজের বুকের ভেতর ধক করে উঠলো, ভয়ের তো গলায় ডেকে ওঠে, পিহু কোথায় আছো তুমি? পিহু বলল, আপাতত মৃত্যুসজ্জায় আছি। সে যাই হোক, তোমার 1 মাসের ডিল শেষ, এখন তুমি মুক্ত। শুধু আমার হয়ে আমার আম্মুকে বলে দিও যেন আমার জন্য কষ্ট না পাই। আম্মুর মেয়েকে আমি খুঁজে বের করেছি, খুব জলদি আম্মুর সাথে তার বড় মেয়ের দেখা হবে। আয়াজ বলল, পিহু ওয়েট এ মিনিট, কি বলছো তুমি? মাথাটা পুরোটাই গেছে, কোথায় আছো বলো আমায়। পিহু বলল, গুড বাই পরাণের স্বামী। মায়ের চোখ ফোনের স্ক্রিনে। পিহু ওর বাবা মায়ের ফাইলটার ছবি ওকে পাঠিয়েছে, যেখানে ওর মা বাবার মৃত্যুর তারিখ দেওয়া আছে। মৃত্যুর কারণ গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া। চান্দুলাল বড় নৃশংসভাবে মেরে ফেলেছে ওদের। একটু পরে গিয়ে পিহু ফোন থেকে একটা অডিও কল এলো। ওপেন করতেই চান্দুলাল কিভাবে ওর বাবা মাকে মেরেছে সেসব কথা জানতে পারে। মায়ের চোখে জ্বলন্ত অঙ্গার হয়ে আছে। আজকে চান্দুলালের শেষ দিন। ওর বাবা মার খুনিকে ধরার জন্যই তো মায়ের এত দূর আসা, এত লুকোচুরি, ছলনায় আশ্রয় নেওয়া। চারিদিকে ধোঁয়া আর আগুনের তীব্র আঁচ। নাক মুখে ধোঁয়া ঢুকে যায়, পিহু দম নিতে পারছে না। উনানাকে চাপা দিতেই কাশছে শুধু। মায়ের হাওয়ার বেগে গাড়ি চালিয়ে চান্দুলালের বাড়িতে আসে। চোখ দুটো অঙ্গার হয়ে আছে, ক্রোধে ফেটে পড়ছে ও। গেটের সামনে যাকেই পেলে বাধা দেওয়ার সুযোগ না দিয়ে লাথি মেরে সরিয়ে দেয়। রাগে হিসিস করতে করতে ভেতরে ঢুকতেই মফিজের দেখা পেল। তারপর বলল, পিহু কোথায়? মফিজ বলল, এখনো খোঁজ পাইনি ভাই। মায়ের মফিজের বুকে ধাক্কা দেয়, দূরে সরিয়ে দেয়। অশ্রাব্য ভাষায় গালি দিয়ে বলল, এতক্ষণ বসে বসে বাল ফালাইছো? আমার শালির কিছু হলে তোকে আগে জমের বাড়ি পাঠাবো বলে রাখলাম। মফিজ বলল, আপনি তো জানেনই চান্দুলালের বাড়ি একটা গোলক ধাঁধা, ম্যাডামকে কোথায় রেখেছে বুঝতেই পারছি না। মায়ান বলল, ওই শালির ঘরের শালি কোথায়? দা করে। মফিজ বলল, কে? নীলা। আর এদিকে নীলা বলল, আমাকে খুঁজছিলে? দেখো তুমি ডাকলে আর আমি চলে আসলাম। মায়ান তেরে গিয়ে নীলার চুলের মুঠি টেনে ধরে। নীলা ব্যথা পেলেও মুখে কুটিল হাসি ফুটিয়ে বলল, বাহ, বউয়ের হামসাকালের জন্য এত দরদ তোমার বউ জানে। মায়ান ওর গলায় বারবার থাপ্পড় মারলো। কর্কশ গলায় তোমাকে জিজ্ঞেস করলো, পিহু কোথায়? নীলা বলল, এতক্ষণে মরে গেছে নিশ্চয়ই। মায়ান কথাটা শোনা মাত্র ওকে আছাড় মেরে মেঝোতে ফেলে দিল। আঙুল উঁচু করে বলল, আমার শালির কিছু হলে তোর খাটিয়ে আগে উঠবে বলে রাখলাম, শালির ঘরের শালি। এই মফিজ জলদি চল। চান্দুলাল বলল, এত তারা কেন? আমার লগেও দেখা কইরা যা। মায়ানের পা থেমে গেল। ওর ঠিক সামনে চান্দুলাল টাক মাথায় বুলিয়ে বুলিয়ে দাঁড়িয়ে আছে। তারপর বলল, আমার বাবা মাকে মেরে আমাকে অন্যায় পথে নিয়ে এসেছিস? সত্যিই চান্দু তুই এক পিছই। আজকে রেয়ার এক পিসকে টুকরো টুকরো করে বহু পিস করবো। এরপরে চান্দু আর মায়ানের হাতাহাতি শুরু হয়। কেউ কাউকে এক চুলো ছাড় দেবে না। মফিজ তখন হন্নি হয়ে পিহুকে খুঁজছে। মারামারি এক পর্যায়ে চান্দুলাল বন্দুক বের করে মায়ানকে মারতে চাই। ভাগ্যক্রমে তখনই মফিজ ডেকে ওঠে, ভাই ম্যাডামকে পেয়ে গেছি। মায়ান সরে যেতেই গুলিটা নীলার বুক ভেদ করে যায়। বিকট চিৎকার করে নীলা মাটিতে ধরাশায়ী হয়ে পড়ে যায়। চান্দুলাল হতবাক হয়ে বোনের মৃত্যু দেখে মুহূর্তেই সব ভুলে মায়ানের দিকে বন্দুক তাক করতে মায়ান লাথি মেরে বন্দুকটা ফেলে দেয়। সঙ্গে সঙ্গে একগাদা পুলিশ বাড়ির ভেতর ঢুকে পড়ে। মায়ানকে দেখে একযোগে সবাই
স্যালুট করতে মায়ান অর্ডার দেয়, এটাকে নিয়ে যাও আর লাশ পোস্টমর্টেমে পাঠাও। চান্দুলাল সবিস্ময়ে মায়ানের দিকে তাকিয়ে আছে। মায়ান হাসলো বিদ্রুপের হাসি। চান্দুলালের কাছে গিয়ে বলল, আমার বাপের রাস্তাতেই রয়েছে আমি, তোর ঘর থেকে তোর খেয়ে কেমনই তোকে ছোবল মেরে দিলাম। চান্দুলাল বলল, তুই? মায়ান বলল, এখন বুঝেছিস কেন আমি পড়াশোনার জন্য এত চাপ দিতাম তোকে? তোর সামনে ভালো থেকেছি, তোর অন্যায়ের সঙ্গ দিয়েছি যেন আমি আমার লক্ষ্য পূরণ করতে পারি। আমি একজন চাক্ষুষ পুলিশ অফিসারের ছেলে। আমার বাবার মৃত্যুটা যে স্বাভাবিক ছিল না সেটা ঠিকই জানতাম, শুধু জানতাম না খুনিটা তুই। জানলে তোকে আগেই মেরে দিতাম। সে যাই হোক, এখন তোর যন্ত্রণাদায়ক মৃত্যুর কারণ হবো আমি। তিলে তিলে মারবো তোকে, জেলের চার দেয়ালে পচে মরবি তুই। চান্দুলালের অভয়াশ্রমে থেকে মায়ান পড়াশোনা করে পুলিশে জয়েন করেছে। স্পেশাল অফিসার হিসেবে সিক্রেটলি সব কাজ করে গেছে এতদিন। চান্দুলালের কালো কারবারি শেষ করতে এতদিন এই মিশনে নেমেছিল ও। তখন কি জানতোই চান্দুই ওর বাবা মায়ের খুনি? মফিজের ডাক শুনে মায়ান উদ্ভ্রান্তের মতো ছুটে চলল। যখন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো তখন চারিদিকে নিস্তব্ধতায় থেমে গেছে। তারপর বলল, পিহু কোথায়? মফিজ বলল, ওই ঘরটাই। মায়ান বলল, তুই এখানে দাঁড়িয়ে কি বাল ছিড়ছিস? যা আগুন নেভানোর ব্যবস্থা কর। মফিজ বলল, যাচ্ছি ভাই। মায়ান আগুনের মধ্যে ঝাঁপ দিল। বাহিরে আগুনের প্রচন্ডতা প্রকাশ পেলেও ভেতরে শুধুই ধোঁয়া, যেন শীতের রাতের কুয়াশা। মায়ান হাঁক ছেড়ে ডাকলো পিহুকে। তারপর বলল, পিহু, এই পিহু। পায়ের কাছে কিছু বাঁধলো। অমনি হুমড়ি খেয়ে উপর হয়ে পড়ে যায় ও। রাগের ঠেলায় মুখ দিয়ে অটোমেটিক গালি বেরিয়ে আসে। কোন বালছাল রে! তাড়াহুড়ো করে যখন বসলো হুট করে মনে হলো নরম কিছুর সাথে পা লেগে গেছে ওর। হাতরে খুঁজতে গেলে ততক্ষণে মফিজ বাইরে আগুন নিভিয়ে ফেলেছে। দরজা খুলে দেওয়া এখন ভেতরটা পরিষ্কার দেখা যাচ্ছে। ওর সম্মুখে পিহুর নিথর দেহটা পড়ে আছে। মায়ান আটকে ওঠে, কোথায় মেয়েটার কিছু হয়ে গেল না তো? হামাগুড়ি দিয়ে পিহুর নিকট এগিয়ে যায় ও। না ছুঁয়ে দূরে থেকে ডাকে, পিহু, এই পিহু, পিহু ওঠো, শুনতে পাচ্ছ? মায়ান আস্তে করে ওর বাহু স্পর্শ করে অল্প ধাক্কা দিয়ে ডাকে আবার। এতবার ডাকার পরেও যখন পিহুর কোনো সারা শব্দ পাওয়া গেল না, মায়ান জ্ঞান শূন্যের মতো ওকে এক ঝটকায় কুলে তুলে নেয়। দৌড়াতে দৌড়াতে উচ্চ শব্দে ডাকে, মফিজ গাড়ি বের করে এখনই। পরক্ষণে পিহুকে উদ্দেশ্য করে বলল, এই শালি চোখ খুল, দেখ আমার বউটা বড় শান্তশিষ্ট, কিন্তু যখন জানবে আমি ওর বোনকে বাঁচাতে পারিনি তখন আমাকে মেরেই ফেলবে। আমার বেঁচে থাকার জন্য হলেও তোর বেঁচে থাকাটা জরুরি, চোখ খুল বলছি। আজ নিজের মধ্যে নেই। চেনা জানা যত বন্ধু ছিল সবাই পিহুর খোঁজ লাগিয়ে দিয়েছে। বিশ্বস্ত এক পুলিশ বন্ধুর মাধ্যমে পিহুর লোকেশন ট্রেস করায়, কিন্তু জায়গায় এসে পিহুকে পায়নি। পিহুর ভঙ্গুর ফোনটা পড়েছিল শুধু। আয়াজ ধরে নিয়েছে পিহুকে পাবে না ও। পাগলের মতো ছুটে বাইরে আসে। আশেপাশে লোকজনকে ধরে ধরে জিজ্ঞেস করে, আমার স্ত্রীকে দেখেছেন? ফর্সা লম্বা কঞ্চির মতো দেখতে, অনেক কথা বলে, দেখেছেন ওকে? আজ পিহুর একটা ছবিও দেখায়। মায়ানের সহকারী পুলিশ অফিসার ছিল ওইখানে। পিহুকে দেখা মাত্রই চিনে ফেলে। মায়ানকে কল করলে মায়ান আয়াজকে হসপিটালে নিয়ে আসতে বলল। তারপর বলল, স্যার প্লিজ আমার সঙ্গে চলুন, ম্যাম এখন হসপিটালে আছে। মায়ান বলল, হসপিটাল? কি হয়েছে পিহুর? অফিসার বলল, আপনি চলুন, এখনই এত ভয় পাবেন না। আজ অধৈর্য হয়ে অফিসারের সাথে রওনা হয়। বুকের ভেতর ভয় বাসা বেঁধেছে। ভয়ঙ্কর এক অনুভূতি মনের মধ্যে দুলা দিয়ে যাচ্ছে আয়াজের। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। সবাই আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।